Assalamu alaikum. I'm Shahriar Iman, the founder of LTD and the president National Fluency Olympiad, and also the inventor of the fastest speaking fluency method. সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটিতে। এটি একটি স্পেশালাইজড ভিডিও যেটা আমি আমার লাইফের স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ইংরেজিতে ইংলিশ ডিপার্টমেন্টের না হয়েও ডেভেলপ করেছি, কি প্রতিবন্ধকতাগুলো আমার লাইফে এসেছে এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করেছি। একেবারে জিরো লেভেল থেকে বা মাইনাস লেভেল থেকে বলতে পারেন, সেখান থেকে এসে আমার যে জার্নিটা শুরু হলো এবং সেই জার্নিটার আজকে যে সুফল বা লক্ষ লক্ষ স্টুডেন্টস পাচ্ছে, সেটা নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার যদি কনফিডেন্স লেভেলটা একেবারে লো থাকে, শুধুমাত্র ইংলিশে না, কমিউনিকেশন লেভেলে বা যে কোনো জায়গায়, তাহলে আশা করছি এই শেয়ারিংটা বা এই এক্সপিরিয়েন্স শেয়ারিংটা কিন্তু আপনার লাইফে অন্যরকম একটা প্রতিবন্ধকতাকে দূর করবে এবং আপনাকে একেবারেই ইন্সপায়ার করে অন্য একটা অবস্থায় নিয়ে যেতে সহায়তা হতে পারে। আমি ঠিক 2002-03 সাল বা 3-4 সাল এরকম টাইমের কথা বলছি। 4 সাল হবে না, হয়তো 3 সাল। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম, ঠিক ওই সময় আসলে আমার ইংলিশের যাত্রাটা শুরু বলতে পারেন। সেখানে কি ছিল, আমার ইংলিশে শেখার প্রতি আসলে সবারই ইচ্ছে থাকে, আমারও ছিল। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যে আমি যেখানে মফস্বল লাইফে আমার স্কুল ছিল, ওখানে চলাফেরা করেছি, ওখানের আশপাশে ওই সময় তো ইংলিশের এত স্প্রেডিংস ছিল না, বাট ওই সময় বিটিভিতে কিছু ডিবেট হতো, ওইগুলো দেখতাম, দেখার পরে আগ্রহ জাগতো। কিন্তু ওরকম তো কোনো টিচারও ছিল না বা সেখান থেকে শেখা যাবে, বাট ইচ্ছে ছিল যে ওদের মতো যদি ইংলিশে কথা বলতে পারতাম, যদি ডিবেট করতে পারতাম। ছাত্র হিসেবে খুব ভালো ছাত্র ছিলাম এমনটা না, মোটামুটি ব্যাকবেঞ্চার টাইপের ছিলাম ওই সময়। ইভেন আমার মনে আছে যে আমি স্কলারশিপ এবং নন স্কলারশিপ এরকম ছিল, জেনারেল। তো জেনারেলে আমাকে রেখেছিল 8 অষ্টম শ্রেণীতে, কিন্তু আমি স্কলারশিপে আমি জোর করে স্যারদের কাছে বলেছিলাম যে না, আমি স্কলারশিপে যাব। যাই হোক, ক্লাস 9 বা 8 একটা সময় আমাদের স্কুলে একটা কম্পিটিশন হওয়ার কথা হলো। সেটা হলো একটা ডিবেট কম্পিটিশন হবে, সেটাও আবার ইংলিশে। ভয়ঙ্কর সত্য এটা যে ইংলিশে সারা স্কুল মিলে মাত্র 5 জন স্টুডেন্টকে পাওয়া গেল, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম স্টুডেন্টস ছিল। তো ষষ্ঠ জনকে পাচ্ছিল না। তো আমি বললাম কি যে স্যার আমি করবো। তো সবাই একটু অবাক হয়েছে যে I was the backbencher, so I was not supposed to be doing that at that time. How could that be possible? So আমি জাস্ট সাহস করে বলে ফেললাম। তো অন্য কেউ নাই, তারপরেও একটু সার্চ করে পেল না। যাই হোক, আমাকে নেওয়া হলো, যেহেতু নিতে বাধ্য। ওই সময় আমি কিছু স্ক্রিপ্ট মুখস্থ করলাম এবং চেষ্টা করলাম, সাহস ছিল। কম্পিটিশনে 3টা ধাপ হলো। প্রথমটা মনে হয় আমরা পাশ করলাম, প্রথমটা আমরা একটা স্কোর করলাম, দ্বিতীয়টায় সম্ভবত আমরা ফেল করলাম বা পাশ করলাম। পাশ ফেল হচ্ছে যে উইন করলাম অথবা লুজার হলাম। থার্ডটা বা ফাইনাল যেটা, সেটা হচ্ছে আবার সবার সামনে হলো এই কম্পিটিশনটা, এবং সেখানে যথানিয়মে ফেল করলাম। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমার ওখানে একজন শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, উনি সম্ভবত মারা গেছেন। উনি আমাকে বলেছিলেন যে ওর জন্য তোমরা হেরেছো। উনি জাজ ছিলেন, কিন্তু আমার নাম্বারটাই একেবারে সবচেয়ে কম দিয়েছে। তো আমি ওইখানে সবচেয়ে ওয়ার্স স্পিকার ছিলাম। তাহলে বুঝতেই পারছেন, একজন শিক্ষার্থী যে কিনা ব্যাকবেঞ্চার, যে নিজেকে গড়তে চায়, নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, কিন্তু তার এটা করা হচ্ছে না, এবং যখন সে এটা করতে যাচ্ছে তখন প্রতিবন্ধকতাগুলো, ইভেন ওই সময় আমার ফ্রেন্ডরা বা আশপাশের যে সমস্ত স্টুডেন্টসরা ছিল, ভালো স্টুডেন্টরা, সবাই বলছে যে তুমি পারো না, গিয়েছো কেন, তোমার জন্য এটা ফেল করলো। বেশ কিছু ধরনের অপবাদ, অপদস্থ হলাম ওই টাইমে।
আমি ডিমোটিভেটেড হওয়ার পরে শিক্ষক আমাকে বললেন, শ্রদ্ধেয় ফারিক হোসেন স্যার, যার ইন্সপিরেশনে আমি আসলে ইংলিশ যাত্রাটা শুরু করি, উনি বললেন যে স্কুলে কতজন শিক্ষার্থী আছে? আমি বললাম যে অনেক তো। তো তাদের ভেতরে 1000 বা 500, তাদের ভেতরে তুমি এখানে হ্যান্ড রেজ করেছো, মানে তুমি 100তে একজনের থেকেও বেশি তুমি, তাহলে তুমি তো অলরেডি এগিয়ে গেছো, তোমার ভয় পাওয়ার কারণ কি? তখন আমি একটু মানে রিমোটিভেটেড হলাম, নিজেকে আবিষ্কার করলাম যে ইয়েস, দ্যাটস দ্য ফ্যাক্ট, প্রবাবলি আমি অন্যদের থেকে একটু ব্যতিক্রম, একটু এগিয়ে। কারণ অন্যরা তো ওখানে ট্রাই দেয় নাই, আমি কিন্তু ট্রাই দিয়েছি। আমি পারি না, বাট তারপরে ট্রাই দিয়েছি। এইটাই আমাকে শেষ পর্যন্ত আমাকে রিমোটিভেটেড করলো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ওই কনফিডেন্সটা কিন্তু থেকে গিয়েছে। কিন্তু আমার ভিতরে যেই বিষয়টা কাজ করেছে যে আমি বিভিন্ন জায়গায় শেখার চেষ্টা করেছি। ঢাকায় যখন এসেছি, রেসিডেন্সিয়াল মডেল কলেজ বা অন্যান্য জায়গায়, তো আমার মনে হয় যে এটা মনে হয় এখান থেকে আমি মনে হয় শিখতে পারবো। কোচিং সেন্টার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোচিং সেন্টারসগুলোতে আমি গিয়েছি। যে প্রতিবন্ধকতা, যেটা হয়তো আপনিও ফেস করেন, সেটা হলো নোট, বুক, শিট, স্ট্রাকচারস, সেটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, সেটা পড়াবে এবং স্ট্রাকচার পড়াবে, ভোকেবস পড়াবে, থিওরি পড়াবে, খুবই একেবারেই লিটল পোরশন আপনাকে প্র্যাকটিস করতে দিবে। কিন্তু ওই প্র্যাকটিস করাটাই কিন্তু আসলে আপনার কাজে লাগে, যেটা আমার লেগেছে। ইভেন আমি রিসেন্ট টাইমের কথা বলছি যে আমি বিমস্টেক, যে এই সম্মেলনটা ইন্ডিয়াতে হয়েছে 2026-এ, ইয়ুথ লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, তো এই 7 দিনব্যাপী যে প্রোগ্রামটা, এখানেও কিন্তু আমি তাদের যে মানে বর্তমান ইন্টারন্যাশনালি যে কমিউনিকেশন সিস্টেমে বা ইংলিশ লার্নিং সিস্টেমে যে প্রতিবন্ধকতা আছে, সেটা আমি ওখানে তুলে ধরেছিলাম এবং তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং যখন জানতে পারলো যে আমাদের এই মেথডটা এত শক্তিশালী, যেটা ওয়ার্ল্ডে 1000 থেকে 2000 আওয়ার্স লাগে কনভার্ট করতে, নতুন একটা ভাষা শিখতে, সেখানে আমাদের এইটা জাস্ট 20 to 200 আওয়ার্স লাগছে। সো এটা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। যেটা বলছিলাম যে, তো আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, স্ট্রাকচার, নোটস, বুক, শিটস দিচ্ছে, আবার অন্য জায়গায় যাচ্ছি, শেখার কিন্তু প্রচুর আগ্রহ ছিল। পরে আমি দেখলাম যে না, এটা কাজ হচ্ছে না। তো তারপরে কি করলাম, বিদেশে যাওয়ার জন্য কিছু ইন্টারন্যাশনাল এক্সামস দিলাম, আইএলস, জিআরইতে যে বিষয়টা হলো যে ইংলিশ যেই ভোক্যাবস, এই সম্পর্কে জানতে পারলাম যে ভোক্যাবস কত জানার দরকার। তো 5000 থেকে 6000 জানলেই ওয়ার্ল্ড ওয়াইড বা হচ্ছে আমি এসএটি বা হচ্ছে জিআরই লেভেলের এক্সামে আমি ভালো মার্ক আর্ন করতে পারবো, এবং তাই হলো। কিন্তু ঘটনাটা যেই আমার কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স, আইএলসে ভালো স্কোর করার পরেও ল্যাক অফ কনফিডেন্স রয়ে গেল, সেটা হচ্ছে আমি পারফর্ম করতে পারছি না, প্রেজেন্টেশন দিতে পারছি না, ভয় পাচ্ছি। তো আসলে কোন জায়গাটায় প্রবলেমটা ছিল আমি আসলে ভয়টাকে দূর করার কোনো কৌশল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোথাও জানায় না। নোট, বুক, শিট, স্ট্রাকচারস এবং ওইটাকে প্র্যাকটিস করে চলে যান। কিন্তু প্র্যাকটিস আইডিয়াল যেটা হচ্ছে আপনি পারফরম্যান্স বেসিস প্র্যাকটিস, রিপিটেশন বেসিস প্র্যাকটিস, এইটার কোনো সুযোগ ছিল না। তারপরে আমার মনে হলো যে ওকে, বিদেশ যাওয়ার জন্য অলরেডি আমার ইচ্ছে ছিল, ইউএসএ যাওয়ার জন্য। ওখানে যদিও একটা কান্ট্রি হয়ে গেল, তারপরেও আমি মনে করলাম কি যে তাহলে আমি একটু ইউএসএ যাওয়ার জন্য চেষ্টা করি। এখন চেষ্টা করতে যে মনে হলো যে তাহলে এইটা নিয়ে আমি এখন একটু রিসার্চ করি, ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করতে গেলাম। তো ট্রেডিশনাল মেথডগুলো তো আসলেই কাজে লাগেনি। তারপরে যে কাজটা হলো সেটা হচ্ছে আমি দেখি প্র্যাকটিসে কাজে লাগে। অন্যান্য প্রতিষ্ঠানের, আপনার এখনো বাংলাদেশে 2-4টা প্রতিষ্ঠান যে কিছু রেজাল্ট দিতে পারে না এমনটা না, তারা বেসিক লেভেলে বা এটাকে যে ফাংশনাল লেভেলে হয়, তারা কিন্তু রেজাল্ট দিতে পারেন। 2-3টা প্রতিষ্ঠান আছে যারা আবাসিকের মাধ্যমে বা হচ্ছে যে র্যান্ডম প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে রাখে। এটা যদিও আপনি বাড়িতে করলেও পারবেন, কিন্তু বাড়িতে তো ওই ধরনের সুযোগ পাবেন না। তো আমাদের
যেই প্রবলেমটা হয়, সেই প্রতিবন্ধকতাটা যে আমরা কারোর সাথে প্র্যাকটিস করে উঠতে পারি না। এখন আমি এইরকম এই প্র্যাকটিসটা তো অনেক লিঙ্গারিং। আমরা দেখি যে স্টুডেন্টরা শুরু করে কিছুদিন পরে আর কন্টিনিউ করতে পারে না। যারাও করে তাদের হয়তো সময় আছে, কিন্তু কয়জনের বা সময় আছে? হয়তো 95% মানুষের সময় নাই, হয়তো 5% মানুষের সময় আছে। তো তাহলে এদের জন্য কি করা যায়? প্র্যাকটিস করলে তো হয়, তো প্র্যাকটিসটা কোন ওয়েতে? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনাকে যদি এখনই আপনি এখন একেবারে নতুন, আপনাকে একটা গ্রুপে প্র্যাকটিসে দিয়ে দিল, আপনার জন্য অনেক মানে বার্ডেন হয়ে যাবে সেটা। তো আমি দেখলাম যে এটা তো আরো প্রতিভাটাকে অবস্ট্রাকল করছে, এটা থামিয়ে দিচ্ছে। তো তখন কি করা যেতে পারে? ডেফিনেটলি তখন একটা নতুন সিস্টেম, সেটা হলো যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন। এখন নিজে নিজে তো আমরা সবসময় প্র্যাকটিস করি আয়নার সামনে, যখন আমরা বাইরে হাঁটছি চলছি তখনও প্র্যাকটিস করছি, কিন্তু তারপরে পেরে উঠছি না। এগুলোর কারণটা কি? কারণটা এখানে ডাইভালজ করলাম যে এখানে দ্য মেইন রিজন সেটা হচ্ছে যে আমরা রেজাল্ট পাই না, আমরা কাজ করি রেজাল্ট পাই না, এবং ওই রেজাল্টটাকে কিভাবে ধরে রাখা যায় সেটাও আমরা পাই না। তখন আমি লিটারালি যে বিষয়টা কাজ করলাম, এখন বাংলাদেশে যারা ফ্লুয়েন্সি না স্পোকেন ইংলিশে আসলে শুরু করেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে শুরু করেছে, ওইটাই আমি শুরু করেছিলাম প্রথমে আমার হাত ধরে। সেটা প্রেজেন্টেশন ভিত্তিক, মানে একটা ক্লাসে 50% টাইম স্টুডেন্ট প্র্যাকটিস করবে, 50%-এর বেশি টাইম, 60% টাইম বা এর থেকেও বেশি যদি টিচাররা অল্প মেথড দিবে, অল্প লেসন দিবে, এবং আমি ওইটা শুরু করেছিলাম। যদিও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, বাট আজকে একটা গল্প বলবো যে গত 2 দিন আগে আমার একজন স্টুডেন্ট, সে তখন 2020-তে সম্ভবত সপ্তম শ্রেণীতে পড়তো, আমার স্টুডেন্ট ছিল, 4,12,00,000 টাকার ইকুইভ্যালেন্ট একটা স্কলারশিপ পেয়েছে, ফুলব্রাইট স্কলারশিপ ইউএসএতে। কংগ্রেচুলেশন জানাচ্ছি এটার এই ভিডিওর মাধ্যম দিয়ে। ওদেরকে নিয়ে শুরু করেছিলাম এই যাত্রাটা তখন 1K 2, 2K 4, 4K 8 এরকম। ওই সময় কেউই এরকম চিন্তার ভিতরে ছিল না। কোভিড স্টার্টেড হয়ে গেল, তখন আমার ইচ্ছে ছিল যে রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করব, এবং ওদের জন্য অনেক চ্যালেঞ্জিং, বাট একটা মিস্টেরিয়াস ছিল যে ইটস আ ডিফারেন্ট মেথড, প্রবাবলি অন্যরা যা করছে সেটা থেকে ব্যতিক্রম, এবং সেটাই করেছিলাম। স্রোতের বিপরীতে যেয়ে ফ্লুয়েন্সি নামক একটা বিষয় স্টাবলিশ করার জন্য কাজ করলাম। মমস ইংলিশ বাংলাদেশে প্রথমে প্রতিষ্ঠা করলাম 2020-তে। ওই সময়টায় স্টুডেন্টদেরকে নিয়ে প্রেজেন্টেশন, লাইভ কমেন্ট, ইন্সপিরেশন, ইভেন আমি নিজেও ওদেরকে ইন্সপায়ার করার জন্য প্রেজেন্টেশন করেছি, যে এই দেখো লাইভে আমি প্রেজেন্টেশন করেছি, আপলোড করেছি ওদেরকে ইন্সপায়ার করার জন্য। এবং সেই ইন্সপিরেশনের রেজাল্ট কিন্তু এই সামিরা সুলতানা আজকে 4 crore টাকা প্লাস, বাংলাদেশি টাকার 4 crore-এর উপরে সেই অ্যামাউন্টের স্কলারশিপ পেয়ে যাচ্ছে। যেটা বলছিলাম যে ওই যে একটা ডিফারেন্ট থিঙ্কিং আউট অফ দ্য বক্স, ট্রেডিশনালি যারা চিন্তা করে তাদের থেকে একটু ব্যতিক্রমী চিন্তা করতে পেরেছিলাম। অনেক প্রতিবন্ধকতা ছিল, ট্রেডিশনাল কোচিং সেন্টার বা অন্যরা বিভিন্ন ধরনের স্কোল করতো, বিভিন্ন ধরনের ওই সময় তো অনেক বেশি সাইবার বুলিং ছিল, যে কি বলছে প্রেজেন্টেশন স্ট্রাকচার, গ্রামার নাই, এটা নাই ওটা নেই, এরকম অনেক কিছু করতো। বাট ইন্টারন্যাশনাল পিপলদের সাথে আপনি মিশেন, দেখেন যারা কনফিডেন্টলি কথা বলে তারা কত মিস্টেক্স করে, ফ্লুয়েন্টলি যারা কথা বলে, র্যান্ডম কথা বলে, আপনি দেখবেন গ্রামেটিক্যাল অনেক মিস্টেক্স আছে। যাই হোক, অনেক প্যারেন্টসরা চায় কি যে শিক্ষার্থীরা যেন, টিচাররা যেন অনেক বেশি প্রেশার দেয়। তা আমার প্রেশার না, আমার ইন্সপিরেশন ছিল আমার শিক্ষার্থীদের প্রতি। এবং ওই রকম আমি যদি বলি, জিনান, রাইফানাওয়াল জিনান, সে তার বাবাকে সালাম দিতে লজ্জাবোধ করত। বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে একটা সালাম দিয়ে ভিতরে চলে যেত, বা সালামও দিতে চাইতো না। সে বাংলাদেশে একটা কম্পিটিশনে ন্যাশনালি রানার আপ হয়েছে। আর মানে
অনেক স্টুডেন্টস আছে, মানে লক্ষ লক্ষ স্টুডেন্টের ভিতরে যে এক্সাম্পলসগুলো আছে, একজন স্পিচ ডিলেমা ছিল, সে বেস্ট স্পিকার হয়েছে। আমি তার নামটা বলবো না, কিন্তু একটা স্কুলের ফার্স্ট গার্ল এবং কয়েকটা স্কুলের ভিতরে সে বেস্ট হয়েছে। তার স্পিচ নিয়ে কনফিউশন ছিল, বাংলাতেই সে অত বেশি ফ্লুয়েন্টলি কথা বলতো না। তো যাই হোক, এই ঘটনাগুলো ঘটেছে লাইফে। এখন এগুলো তো ছিল রেজাল্ট, কিন্তু আমরা যারা এখানে এই ভিডিওটি দেখছি বা আমরা যারা অ্যাসপিরান্ট, আমরা মনে করি যে আমরা পারবো, কিন্তু আমাদের অনেক প্রতিবন্ধকতা আমাদের পিছিয়ে দিচ্ছে। সেই জায়গাটায় আমি প্রথমে একটা জিনিস বলি যে আমরা যখন মনে করি যে আমি পারবো, অথবা আমি এসেছি, স্টার্ট করছি, এই যে স্টার্ট করছে তার মানে সে পারবে, সে বিশ্বাস করে। আপনি মনে করছেন যে আপনি পারবো কি পারবো না, এই যে প্রশ্নটা করে যে আমি পারবো কি পারবো না, সে পারবে, এইটা আপনি একটু ধরে রাখেন যে আপনি পারবেন। কারণ অন্যরা তো এইটাই চিন্তা করছে না যে সে পারবে কি পারবে না, তার দ্বারা সম্ভব কি সম্ভব না, সে আসছে না, একজন কনসালটেন্টের কাছে আসছেন না, কিন্তু আপনি কিন্তু এটা চিন্তা করছেন পারবেন কি পারবেন না। এই যে চিন্তায় কিন্তু আপনি এগিয়ে গেলেন, এরপরে যদি আপনি এনরোলমেন্ট করেন যে কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু আপনি আরো একটু এগিয়ে গেলেন। আপনি শিখেন বা না শিখেন, স্টেপ কিন্তু আপনার স্টেপিং কিন্তু হয়ে গেছে। কারণ আপনার যত সামনে প্রতিবন্ধকতা পাবেন ইংলিশ লার্নিংয়ে বা যে কোনো কিছু লার্নিংয়ে, আপনি বিজনেস স্টার্ট করেন বা অন্য কোনো কিছু প্রফেশনে যান, আপনি যত প্রতিবন্ধকতা পাবেন তত বেশি আপনার আপগ্রেডেশন। আপনি এটা বুঝতে থাকবেন, এটা হচ্ছে স্টেপিংস। এবং যদি নেতিবাচক থাকে, নেতিবাচকতা যদি আপনি এক্সপিরিয়েন্স করেন, তার মানে আপনার পজিটিভ জিনিস সামনে আসছে, এটাও একটা বড় সত্য ঘটনা। ইংলিশে বছরের পর বছর একা একা প্র্যাকটিস করছেন, কি আয়নার সামনে যেয়ে প্র্যাকটিস করছেন, গ্রুপের মাধ্যমে প্র্যাকটিস করতে যাচ্ছেন, যারা কম পারে তারা আপনার কাছে আসছেন, অ্যাপ্রোচ করছে না, আর যারা বেশি পারে তারা আপনারই কথা বলতে দিচ্ছেন, অ্যাপ্রোচ করছে এমনভাবে যে আপনি বুঝেন না। এই অবস্থাটা যদি হয়ে থাকে, তারপরেও আপনি এর ভেতর থেকে, খোলস থেকে বের হয়ে আপনি শিখতে চাচ্ছেন, শেখাতে যাচ্ছেন, একটা পারফর্ম করতে চাচ্ছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে, বা আপনার যেই ওয়ার্ক স্টেশন আছে বা ওয়ার্ক অ্যাটমসফিয়ার আছে বা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আপনার সার্কেলস আছে, সেখানে আপনি এগিয়ে যেতে চাচ্ছেন কিন্তু পারছেন না। এই যদি না পেরে থাকেন, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি অনেক এগিয়ে গেছেন। এখন আপনার দরকার হচ্ছে সঠিক পাইপলাইন্স। কিন্তু তারপরেও আপনি অনেকগুলো জিনিস নিয়ে ভাবছেন, whether it's possible by me, how could it be? কারণ বছরের পর বছর, যুগের পর যুগ এখানে টাইম দিয়েছি, তো সেটা কি সম্ভব আমার দ্বারা? কয়েকটা যুক্তি আছে আপনার পেছনে যে আমি পারবো না। কেন পারবো না? প্রথম জিনিসটা আপনি মনে করেন, এটা আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি তো মফস্বলের স্টুডেন্ট। আচ্ছা, মফস্বলে যদি আপনি 2000 সালের থাকেন বা 2010 সালে থাকেন, আর এখনকার মফস্বল আর আগের তো এক ছিল না, তার মানে টেকনোলজিক্যাল কত অ্যাডভান্টেজ হয়েছে, আপনার শেখার পরিধি কত বেড়েছে। আপনি ইচ্ছে করলে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির পিপলের সাথে কিন্তু আপনি কমিউনিকেট করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এখন কিন্তু ওই সুযোগটা হয়েছে, আপনি কারেকশন করতে পারেন, অনেক কিছু পারেন, আগে যেটা ছিল না। তার মানে আপনি যদি মনে করেন মফস্বল থেকে এসেছেন, বা আপনি অনেক মানে মনে করেন যে 30s 40s 50s এ চলে গেছেন, তারপর আপনার মনে হচ্ছে যে বয়সটা তো অনেক বেড়ে গেছে। আসলে কি বেড়ে গেছে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো আসলেই নতুন। এটা একটা ছোট বাচ্চার জন্যও যা, আপনার জন্যও তাই। যদিও ওরা ছোট থেকেই এইভাবে গড়ে ওঠে, ওরা একটু ফাস্টার থাকবে, দ্যাটস ট্রু। কিন্তু আপনি যদি একটু কাজ বেশি করেন, কারণ আপনার তো এক্সপিরিয়েন্স কথা বলবে, ওর তো এক্সপিরিয়েন্স নাই, ও তো এখানে ছাড় দিবে, 1 ঘন্টার 1 ঘন্টাই পড়বে, কিন্তু আপনি চাইলে 1 ঘন্টার ভিতরে 3 ঘন্টা পড়ে ফেলতে পারেন। তাহলে আপনি কিন্তু এটাকে ওভারকাম করতে পারেন। নাম্বার 2 যেটা হলো যে ইংলিশ মিডিয়ামে, আপনি যেটা বললেন যে ইংলিশ মিডিয়ামে আপনি পড়েন নাই, কিন্তু ইংলিশ মিডিয়ামে কি ইংলিশে কথা বলা শেখায়? ওখানে একটা এনভায়রনমেন্ট আছে, আপনি প্র্যাকটিস করেন। এটা তো আপনার বাড়িতেও যদি বা আপনি বিদেশে যে যদি থাকেন, আপনার যদি একটু ইচ্ছা থাকে বা ওখানে যদি কম্পালসারি ইংলিশে কথা বলার প্রয়োজন থাকে, তাহলে কিন্তু আপনি ওখানেও পারবেন। তাহলে আপনার বিষয়টা হলো যে এটাও কিন্তু একটা মানে মিসকনসেপশন, যেটা আপনি যেটা মনে করছেন যে ইংলিশ এনভায়রনমেন্টের
ইংলিশ এনভায়রনমেন্ট আপনি তৈরি করে নিতে পারেন। আপনার ইচ্ছে শক্তিটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আপনার একটা ভয় আছে যে আমার তো অনেক সময় নেই। আমি তো একজন প্রফেশনাল, হাই প্রফেশনাল, আমার সময় নেই। আচ্ছা ২৪ ঘন্টার কি ১ ঘন্টাও সময় নেই? ১ ঘন্টা ঘুম কমায় দিন। বাই দ্য ওয়ে যদি ঘুম কমানোর দরকার থাকে আমি ঘুম কমানোর টিপস দিয়ে দিতে পারবো। আপনি ২ ঘন্টা ৩ ঘন্টা কম ঘুমায়েও আগের মতোই থাকতে পারবেন। একটা টিপস মানে একটা ট্রিক আছে আমার কাছে। আচ্ছা যাই হোক, যদি আমার কনসালটেন্সিতে আসেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন। তাহলে আপনার সময় থেকে আপনি যেই অবস্থায় আছেন এখানে বন্ধু-বান্ধব, প্রতিবেশী, বিভিন্ন ধরনের মানুষ, সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। আপনার এখান থেকে একটা সময় বের করে নিতে হবে আপনাকে। আপনার সময় থেকে। আপনার বন্ধুদের সময় থেকে আপনি বের করতে পারবেন না। আপনার অফিসের সময় থেকে বের করতে পারবেন না। আপনার অন্যান্য সারাউন্ডিংস এক্টিভিটিস থেকে আপনি বের করতে পারবেন না। ফ্যামিলি থেকে বের করতে পারবেন না। আপনাকে ডেডিকেট করতে হবে আপনার সময় থেকে। অন্য কেউ আপনাকে সময় দিয়ে যাবে না। ওকে, লেটস মুভ অন টু মোডস অফ লার্নিং। অনেক কনফিউশন থাকে যে আমরা কি মানে কোন মুডসে শিখলে ভালো শিখতে পারবো। এটা কি ভিডিও বেসড, লাইভ, অনলাইন লাইভ, নাকি আমরা শিখতে পারবো ফিজিক্যালি? অধিকাংশ মনে হয় যে আপনাদের একেবারেই এটা খুব কমন একটা কনসেপশন, যেটা শতভাগ বা 90% আপনারা বলবেন যে ফিজিক্যালি শিখলে ভালো হয়। ভালো, আমি মেনে নিচ্ছি আপনার সাথে। আবার এটা কালোও হয়, সেটাও আমি বলতে পারবো। কেন? কারণ আপনি এখানে যেই রেগুলারিটি মেইনটেইন করতে পারেন না, এটা অনেক বড় গ্যাপ। আপনার এখানে প্রতিবন্ধকতা আছে হচ্ছে আপনি আম আপনার আসতে ১ ঘন্টা, যেতে ১ ঘন্টা লেগে যায়। অনেক কিছু কিন্তু প্রতিবন্ধকতা আছে। তারপরেও যারা হচ্ছে যে লং টাইমের জন্য একটা কম্প্যাক্ট এনভায়রনমেন্টের ভিতরে করতে চায়, তাদের জন্য ঠিক আছে। কিন্তু মানে অলমোস্ট অল অফ দ্য পিপল যারা এটার শিখতে চায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তাদের জন্য কিন্তু এটা মোটেও খুব বেশি ভালো না ফিজিক্যালি। কারণ ফিজিক্যালি যারা শিখতে চায় তাদের ভিতরে অনেক বেশি টেন্ডেন্সি থাকে যেটা ডিপেন্ডেন্সি থাকে। ইন্ডিপেন্ডেন্ট থাকে না যে টিচার আমাকে পড়িয়ে দিবে, সামনে থেকে করিয়ে দিবে। হ্যাঁ, আমরা করিয়ে দেই, বাট আপনি অনলাইন করেন বা অফলাইন করেন, আপনাকে একই কাজ করতে হয়। খুব বেশি পার্থক্য নেই। আপনি বাসায় থেকে যে কাজ করেন, অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের ওই কাজই করতে হয়। আচ্ছা, এরপরে কখন কখন ভর্তি হব? আচ্ছা ঠিক আছে, ঈদ আছে তো, ঈদের পরে ইনশাল্লাহ ভর্তি হব। পরীক্ষা আছে, পরীক্ষার পরে। আগামী বছরের ১ তারিখ থেকে ভর্তি হব। নাও ইজ দ্য বেস্ট টাইম, দিস ইজ দ্য মোমেন্টাম। এখনই সর্বশ্রেষ্ঠ সময়। আপনি এখনকে কখনোই বাইরে রাখবেন না, কারণ এখনই আপনি শ্রেষ্ঠ সময়ে আছেন। এখন আপনি আপনার দ্বারা কনভিন্সড। আচ্ছা আমি বলি, ক্ষুধা লাগলে খাবার খেলে কেমন টেস্ট লাগে, বা আপনার শরীরে কতটা মানে কার্যক্ষম, এটা কার্যক্ষমতা থাকে। আর যদি মনে করেন যে ক্ষুধা নাই, অনেক পেট ভরা আছে, ওই সময় কি আপনার খাবারটা ভালো লাগবে? তাহলে ওই সময়ের সাথে কিন্তু নির্ধারিত না। কারণ মোমেন্টামের সময় সবচেয়ে বেশি শেখা যায়। এটা মানে সাধারণ টাইমে হয়তো 10 টাইমসেও যেটা পারবেন না, সেটা মোমেন্টামের সময় পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে, ওকে তাহলে আমার তো টাইম হয়ে গেছে, এখন আমি শিখতে যাচ্ছি, বাট পারছি না। কারণ হলো আমি তো অনলাইন অফলাইন, আমি তো অফলাইনে পারছি না, আমি তো ফিজিক্যালি যেতে পারছি না। অনলাইন অফলাইনে যেটাই করতে পারেন, যেটা চান সেটা করতে পারেন। প্রশ্ন হচ্ছে কোনটায় ভর্তি হবো, অনলাইনে, অফলাইনে, নাকি? প্রথম হচ্ছে যে আপনার মেথডটা একেবারে প্রুভেন হতে হবে। সেটা আপনার ভিডিও বেসড হোক, অনলাইন বেসড হোক, অনলাইন লাইভ অথবা অফলাইন। এরপরে হচ্ছে আপনার ডিসিশন। ওকে, তাহলে আমি ডিসিশন নিব হচ্ছে যে ভিডিও বেসড অথবা অনলাইন লাইভ অথবা অফলাইন। ওকে ফাইন। এখন এটা আমি কনফার্ম হব কিভাবে যে আমি কোনটা আসলে প্রুভেন? আপনি একটু ট্র্যাক রেকর্ড দেখেন, যে জায়গায় ভর্তি হবেন সেখানের কিছু স্টুডেন্টস, এখানের অ্যালামনাসদের দেখেন, তারা আসলে সাকসেস রেট কত, তারা আসলেই গ্যারান্টি এনশিওর কতটুকু করতে পারেন। ডেফিনেটলি অনেকেই করতে পারেন, কিছু কিছু তো পারেন, অনেকেই না পারলেও। আপনি তাদের একটু দেখেন,
তাদের ট্রান্সফরমেশনটা কি জেনারেল ট্রান্সফরমেশন নাকি এক্সট্রাঅর্ডিনারি? এক্সট্রাঅর্ডিনারি বলছি যে অনেক প্রতিষ্ঠান আছে বা কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আমি বলবো যে কিছু কিছুই বলবো, কারণ 2-3টা আমি জানি আমাদের বাইরে, যারা ফাংশনাল লেভেলে স্পিকার পর্যন্ত বানাতে পারে। এখন ফাংশনালের হয়তো আপনার কাছে মনে হতে পারে যে ফ্লুয়েন্ট, নট লাইকলি দ্যাট, বাট তারপরেও ভালো, তারপরেও তারা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভালো করছে। তো আপনি ফাংশনাল লেভেলে হলেও যেতে পারেন, নো প্রবলেম। ফাংশনাল লেভেলে যদি আপনাদের তাদের ট্র্যাক রেকর্ড থাকে যে তারা 90%, 80% আপনাকে সাকসেস এনে দিচ্ছে তাদের রুলস রেগুলেশন মেনটেন করলে, বা হচ্ছে যে প্র্যাকটিক্যাল রুলস রেগুলেশন, মুখস্থ না, প্র্যাকটিক্যাল। মুখস্থ আমরা কিন্তু 5টা লেসন মুখস্থ করে হয়তো 50-60টা সেন্টেন্স মুখস্থ করি সর্বোচ্চ, এটাই, পরে আবার এগুলোকে ফেলে দিই। তো আমরা মুখস্থ করতে বলছি না যে ওই যে মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা হচ্ছে নাউন প্রোনাউন্স বা হচ্ছে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ইট, এরকম না, কিন্তু তার অর্থ একেবারে কার্যকরী কিছু সেন্টেন্সেস। আচ্ছা, এরপরে আপনার সব কিছু মিট আপ হয়ে গেল, এখন তারপরেও আপনি শুরু করতে পারবেন না এখন, কারণ প্রতিবন্ধকতা আবার আপনার কাছে টাকা নেই। টাকা আছে, এখানে দেওয়ার মতো টাকা নেই, ইনভেস্ট করার মতো টাকা নেই। এখন একটা জিনিস আপনি ভাবেন তো, যে এই মুহূর্তে আপনি যদি আল্লাহ না করে, এটা তো একটা ডিজিজ তাই না, এটা ওয়ার্ল্ড ওয়াইড 75% মানুষের দে হ্যাভ দ্য গ্লসোফোবিয়া, ফিয়ার অফ পাবলিক স্পিকিং, তারা ভয় পায়, কথা বলতে গিয়ে ভয় পায়। ইভেন ইন্টারন্যাশনাল ট্রেনার্সদেরকেও আমি দেখেছি যে তারা যখন পাবলিকলি মুভ অন করে, তারা কিন্তু এটা করতে পারে না, মানে তাদের ভয় পায়, ফুট স্টেপ ঠিক থাকে না, তাদের পশ্চারিং জেস্চারিং ঠিক থাকে না, কণ্ঠে, মানে তারা অনেক বড় পর্যায়ের মানুষ হলেও কণ্ঠে জড়তা থাকে, কথায় জড়তা থাকে। তো এখন এটা তো সারা বিশ্বব্যাপী, তো এইটা তো একটা রোগ তাই না? এখন বিশ্বে আপনি কোন পর্যায়ে যেতে চান? আপনি আপনার যে গণ্ডি আছে সেখানে যেতে চান, নাকি ইন্টারন্যাশনাল একজন প্রেজেন্টার হতে চান, আন্তর্জাতিক কমিউনিকেটর হতে চান? যদি আন্তর্জাতিক কমিউনিকেটর না হতে চান তাহলে আপনার দরকারই নেই ইংলিশ শেখার। আর যদি সেই জায়গায় যেতে চান, ডেফিনেটলি আপনাকে কিছু একটা করতে হবে, সামথিং স্পেশাল। এই সামথিং স্পেশালকে আপনার দ্বারা সম্ভব? অবশ্যই সম্ভব। বিশ্বাস যদি না হয়, ডেফিনেটলি আমাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমাদের যে কোনো টিচাররা, আমার সাথেও যদি অ্যাপয়েন্টমেন্ট খালি থাকে নিতে পারেন। তো আমাদের সাথে যদি 1-to-1 কনসালটেন্সিতে যুক্ত হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারাও সম্ভব, আপনার ভিতরেও প্রতিভা আছে। আমরা ওখানে ইউএসপি ক্রিয়েট করব, যে কোনটা আপনার একেবারে ইউনিক একটা সেলিং পয়েন্ট, সেইটাকে আমরা এস্টাবলিশ করব, এবং জেনারেল জায়গায়ও আপনি এগিয়ে থাকবেন। ফাইনালি আপনি আপনার নিজেকে ইন্টারন্যাশনাল প্রোডাক্টে কনভার্ট করতে পারবেন। আপনি নিজেও প্রোডাক্ট হবেন এবং আপনি যে আপনার মুখের স্পিচও ইন্টারন্যাশনাল প্রোডাক্টে কনভার্ট হতে পারবে। সেই পোটেনশিয়াল আছে আপনার ভিতরে। আপনার শুধু একবার বলতে হবে যে ইয়েস আই ক্যান। ওকে, তাহলে আপনার যে জিনিসটা দরকার, আপনার হচ্ছে টাকা নেই, যেটা বলছিলাম। তো টাকা তো আসলেই নাই, আমাদের টাকা নাই, আসলে কারোরই টাকা নেই। ইলন মাস্ক থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা, কারোরই টাকা নেই। সবাই এখানে, সবাই কিন্তু মানে কি বলবো, একটা স্ক্যান্টিনিটিতে ভুগছে, তাদের স্বল্পতায় ভুগছে, মানি স্বল্পতায় সবাই। এখন আমরা বলি যে আমাদের কোর্সে বা প্রোগ্রামে বা আমার লাইফ সিকিউরিটিতে বা লাইফ স্কিল শিখতে আমার টাকা নেই। তাহলে টাকা কোথায় আছে? আজকে আল্লাহ না করুক আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি এই পিজি হসপিটালে বা অন্য কোনো একটা হসপিটালে আছেন, টাকা কিন্তু এমনি চলে আসবে। জমি বিক্রি করবেন, অন্য কিছু করবেন, কিন্তু এই যে একটা ইন্টারন্যাশনাল স্কিল, যেটার মাধ্যমে আপনি শুধু মানি জেনারেট করবেন না, মানিও জেনারেট করতে পারবেন। মানি জেনারেট বলতে কি, আপনি এটা যেমন, এটা সবচেয়ে বড় ডিপোজিট, ইংলিশ শেখা বা স্কিল শেখা, কমিউনিকেশন স্কিল শেখা এখন আপনার জন্য বা আপনার বাচ্চা কাচ্চার জন্য সবচেয়ে বড় ডিপোজিট। আচ্ছা, আমি কিভাবে বলি, একটা ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, সে ফর এক্সাম্পল 1 লাখ টাকা রাখবেন, এটা ডাবল হবে কত বছরে? 6 বছরে, 5-6 বছরে বা 7 বছরে। আচ্ছা, একটা স্কিল যদি শিখেন, তাহলে আপনার কতদিনে এটা ডাবল হবে জানেন? ইউ ক্যান ইভেন ইমাজিন। কারণ আপনি যদি আপনার বাচ্চা কাচ্চাদের জন্য যদি শেখান,
তাহলে লক্ষ লক্ষ টাকার, কোটি টাকার মান জেনারেট করবে। যেখানে আমাদের শিক্ষার্থীরা এই যে ক্যাডেটে পড়ছে, তারা ওইখানে আউটপ্লে করছে, তারা বেস্ট ক্যাডেট, যেটা একজন যেটা নতুন ভর্তি হয়ে ক্যাডেটের বেস্ট ক্যাডেট হওয়া, এটা কিন্তু চারটাখানি কথা না। এখন সে স্কিলটা ডেভেলপ করেছে, করার কারণে সে কিন্তু এটা হতে পেরেছে। ডিফারেন্ট টাইপসের স্কিলস, এক্সক্লুসিভ স্কিলস ডেভেলপ করতে পেরেছে। অন্যান্য জায়গায় আমাদের স্টুডেন্টদের আমি শুনি যে ওরা যখন ক্যাডেটে ভর্তি হতে যায়, তখন ওদের ইংলিশ দেখে, ইংলিশ শুনে টিচাররা বলে যে কোথা থেকে শিখেছো, এবং ওরা ওইটা বলে যে স্যার আমার কাছ থেকে নাম মানে প্রতিষ্ঠানের নাম লিখে নিয়েছে। ডিউ রেসপেক্ট, প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি কোনো দেশের বাইরে কোথাও পড়ালেখা করে এসেছো, ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছো? কিন্তু দেখবেন যে পিওরলি বাংলা মিডিয়ামের স্টুডেন্টস, হতে পারে সর্বোচ্চ ইংলিশ ভার্জনের, নট ইংলিশ মিডিয়ামের। তো বাঙালি কারিকুলামের ভিতরে থেকেও তারা এরকম ডেভেলপ করে যাচ্ছে। যেটা বলছিলাম, টাকাটা আপনি অবশ্যই, আপনার কাছে টাকা আছে, যদি আজকে মনে হয় যে ব্যাংকে আমি টাকা রাখলে 1 বছর পরে এটা ডাবল হবে, আপনি অবশ্যই টাকা রাখবেন। আপনার বাচ্চাকে যখন আপনি একটা ভালো একটা প্রতিষ্ঠানে, ঢাকার একটা নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করতে যাবেন, তখন কিন্তু আপনার টাকা চলে আসবে। আপনি কিন্তু মানে সবাইকে বলছি না, কিন্তু অধিকাংশই যে না আমার বাচ্চাকে করার জন্য 5-10 লাখ টাকা, 20 লাখ টাকা আমরা দিয়ে ভর্তি করব। কিন্তু আপনার বাচ্চার স্কিল ডেভেলপমেন্টের জন্য, গ্যারান্টিড স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনি দিতে চাইছেন না। তাহলে কি আপনি চালাক নিজেকে মনে করবেন? কারণ যেই স্কিলটা একবার শিখলে ওর আর সারা জীবনে, যেমন স্কুলের পড়া কি হয়, প্রতি বছর পরে পরের বছরেই যে আবার তাকে আবার নতুন করে টিউশনিতে দিতে হয়। ফর এক্সাম্পল ম্যাথ পড়লে আবার নতুন ম্যাথের টিচার লাগে, ইংলিশ পড়লে ইংলিশের নতুন ইংলিশ টিচার লাগে, সায়েন্স পড়লে আবার নতুন সায়েন্সের টিচার লাগে, প্রতিটা বছরেই এটা লাগে। কিন্তু ইংলিশে একবার স্কিল ডেভেলপ করলে কি আসলে প্রতি বছর লাগে? যদি ওইরকম একটা আ মানে ওইরকম একটা ইনস্টিটিউট পান যেখানে আপনার বাচ্চা শিখতে পারবে একেবারেই মানে নিজের মতো করে, হয় না। বা আপনাকেও যদি আমি বলি, আপনার জন্য যদি আপনি বেট করেন, আমি ধরছি যেটা আমাদের এখন সবচেয়ে বেশি স্টুডেন্টস আসছে, যারা কর্পোরেট সেক্টরস গুলোতে কাজ করছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলোতে কাজ করছে, বা ইন্টারন্যাশনাল সেক্টরস গুলোতে কাজ করছে। ইভেন অনেক ডিপ্লোম্যাটসরা আছেন যারা, তারা এটা শিখতে চাচ্ছেন। শুধুমাত্র তারা ইংলিশ পারেন এটা না, তাদের ইংলিশ পারার বাইরেও অনেক কিছু দরকার। ফ্লুয়েন্সি ডেভেলপ করা দরকার, অ্যাকসেন্ট দরকার, কনফিডেন্টলি তাদের স্পিচ দেয়া দরকার, ইন্টারন্যাশনাল কিনোট স্পিকার্স অনুষ্ঠানগুলোতে হতে চায় তারা। তারা কিন্তু আসছেন। এটা আসার অন্যতম কারণ হচ্ছে যে এইগুলোর শিক্ষা আমাদের বাংলাদেশে কোথাও নাই। ইন্টারন্যাশনাল করিডোরেও খুব বেশি নেই। তো এখন ফর এক্সাম্পল আমি একজন স্টুডেন্টের একটা এক্সাম্পল আপনার সাথে শেয়ার করব, আপনি তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ইম্প্যাক্টফুল। ওই স্টুডেন্টটার তার স্যালারি ছিল ওই সময় আরএমজি সেক্টরে কাজ করেন, তার স্যালারি ছিল 80,000 টাকা। তার ৩-৪ মাসের ভিতরে তার স্যালারি গিয়ে দাঁড়িয়েছে 2,80,000 টাকা। তার নিজস্ব কোম্পানি তাকে ডাবল করেছেন। অন্য একটা কোম্পানিতে যখন সে গিয়েছেন, তখন আরেকটা কোম্পানি তাকে কান্ট্রি ডিরেক্টর বানিয়েছেন। কেন? উনি আমার কাছে আসলেন যে স্যার, আমি বললাম যে এত কিভাবে? আমাকে যখন জানালো যে এত টাকা তার অফার এসেছে। তো আমি বললাম যে এটা কিভাবে? তো বলল যে স্যার আসলে এটা হলো এমন একটা জিনিস, আমি আগে বসে থাকতাম। এখন ওইখানে লিড করি। 50-60% কথা আমিই বলি, প্রেজেন্টেশন দেই। তো আমার কোম্পানিটাই ডাবল করেছেন। আরেকটা কোম্পানি এইভাবে মানে 280, তার কোম্পানি হচ্ছে 160 লাখ টাকা স্যালারি। আচ্ছা দেখেন তো যে ওর ১ মাসেই তার, আচ্ছা ১ মাস না ৩ মাস পরে ডাবল শুধু হলো না, কয়েক গুণ হলো, ২-৩ ডাবল, ৩ ডাবল হলো। তাহলে সে তার পরের মাসগুলোতে সে যে আর্ন করছে সেটা তাকে কোথায় নিয়ে পৌঁছেছে? তাহলে চালাক ওই ব্যক্তিটা নাকি আপনি? একটা ইনভেস্টমেন্টের জন্য আপনি বড় কোনো কিছু করতে চাইলে আপনার বড় কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে, ডিভোশন করতে হবে। আপনার সময় দিয়ে, উনি বলছিলেন যে স্যার আপনার এখান থেকে শিখেছি লিডারশিপ, শিখেছি
ডিসকাশন, শিখেছি ডিবেট, শিখেছি প্রেজেন্টেশন, হাজার হাজার প্রেজেন্টেশন করেছি। তো আমার কনফিডেন্স লেভেল তো ওদের থেকে অনেক বেশি। আসলেই তো আমাদের দেশে কারা শ্রীলঙ্কান, ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান পিপলরা এখানে আসেন, কিন্তু আমরা যে জায়গাটায় আসলে এখনো ল্যাক, যেটা আমরা ওই বড় বড় পজিশনগুলো আমরা বাঙালিরা হোল্ড করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সেইখান থেকে আমাদের বেরোনোর জন্যই বা কে চিন্তা করেছে, চেষ্টা করেছে। আমাদের বাংলাদেশি কোম্পানি হায়ার করছে ইন্ডিয়ানদের, অন্যান্য কান্ট্রিজগুলোতে, তাদের স্কিলটা আছে বিধায় তাদেরকে এটা হায়ার করছে। তো এখন আপনি যদি আপনার লাইফের সবচেয়ে সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করতে চান, ডেফিনেটলি ইউ ক্যান ডু ফর ইউর বেটারমেন্ট। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের ইনভেস্টমেন্ট। যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনি উইনার। আপনার স্কিলটা কেউ নিতে পারবে না। আপনি জমি কিনলে, গাড়ি কিনলে, বাড়ি কিনলে এগুলো ধ্বংস হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অন্য কেউ এটার দখলদারিত্ব নিতে পারে, কিন্তু আপনার স্কিলেরটা কেউ নিবে না। আপনি জামা কিনলেন, ওকে, আরেকজন নিয়ে নিতে পারে, কিন্তু এটা কেউ নিতে পারবে না। তাহলে আপনি যদি আপনাকে ভালোবেসে থাকেন, আপনি যদি স্কিলটাকে ডেভেলপ করতে চান, আপনি যদি সোশ্যাল স্ট্যাটাসটাকে বৃদ্ধি করতে চান, আপনি যদি মানি আর্ন করতে চান, আপনি যদি নিজেকে ইন্টারন্যাশনাল একজন কমিউনিকেটর সুপ্রতিষ্ঠিত করতে চান বা কমিউনিকেটর হতে চান, ডেফিনেটলি আপনাকে এমন একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আপনাকে এই স্কিলটা, এই গুরুত্বপূর্ণ স্কিলটা আপনার মনোনিবেশ করতে হবে এবং ডেভেলপ করতে হবে। এবং এই স্কিলটা ডেভেলপ করলে আপনার লাইফের সকল দরজা উন্মোচিত হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আপনারকে ওই ইন্টারন্যাশনাল করিডোরে আপনি একজন কম্পিটিটর হবেন, আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন, স্টেপ বাই স্টেপ আপনি ওখানে যেতে চান, আপনি যেতে পারবেন। আপনি যে যেতে পারবেন তার জন্য আমি কিছু শিক্ষার্থীদের, যারা আমাদের এখান থেকে শিখেছে, তাদের কিছু ভয়েস বা তাদের এক্সপিরিয়েন্স আমি একটু আপনাদেরকে শোনাতে চাইবো, আপনি যাতে ইন্সপায়ার্ড হতে পারেন। ফ্লুয়েন্ট স্পিকিং যেটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি একটা টাফেস্ট বিষয়, রাইট? সো লেটস নাও জাস্ট সলভ দ্য প্রবলেম। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অনেকগুলো ফ্লুয়েন্সি মেডিসিন আছে, তার মধ্যে যেটা সবার আগে বলতে চাই দ্যাট ইজ ডেফিনেটলি প্রেজেন্টেশন। দ্যাট মিনস হচ্ছে ইউ আর গোয়িং টু প্রেজেন্ট ইউর সেলফ। সো ওয়াইল উই আর প্রেজেন্টিং আওয়ার সেলফ, ইন দ্যাট টাইম we are just removing all of our fear. So how we are just becoming fluent speaker, how we are just debating in English, how we are just giving motivational speech in front of various kind of people, how we are just discovering our hidden talents. Those are the questions. So if I tell you, if I just give you some proof, most probably you guys will believe, because you know that thousand amount of people, the kids, the gents, the moms, they are just becoming fluent speakers. That be I know many grammars, but I can't speak. So what I know nothing. একটা স্পোকেন ইংলিশে ভর্তি করেছি, তো অনেক দিন আমি এখানে গিয়েছি, মানে প্রায় 1 বছর গিয়েছি, কিন্তু আমার বাচ্চাকে ওই প্রতিষ্ঠান থেকে শুধু রুলস শিখিয়েছি। আমরা রুলস পারি, অনেক রুলস, প্রশ্ন করতে পারছিলাম না, তার প্রশ্নের অ্যান্সার দিতে পারছিলাম না। যাই হোক, আমি অনেক লাকি মনে করি আমি নিজেকে। আমি শাহরিয়ার ইমন স্যারের মতো একজন স্যারের সান্নিধ্যে আমার বাচ্চা, এবং আমিও এখানেই প্রথমে আমার বাচ্চাকে ভর্তি করেছি, তারপর আমি ভর্তি হয়েছি। আমাদের বাচ্চারা মোটিভেশন দেয় হচ্ছে বড়দেরকে, হ্যাঁ আপনারা পারবেন। হ্যাঁ, এটা শুনে অনেকেই বলে যে হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা যদি পারে আমরা কেন পারব। Talk in Bengali every time with you. I was only a 0, but now after 3 years as a writing class 5 right now I'm a heroine. So how did it possible? It's only possible because of Alcides, because Alcides is a place where the magic will happen, obviously over here. So in Alcides I made a lot of presentation, I did a lot of trainings, I did a lot of lives, debates and other things as well. And now I'm a fluent speaker. Now I can speak to thousands of people during his teaching and other things as well. So I took only 1 month. So আমি যখন Alcides এ জয়েন করি আমি কোনো ভাবে বিশ্বাস করতে পারলাম না যে আমি এত দ্রুত
দ্রুত সময়ের মধ্যে আমি নিজেকে ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে গঠিত করতে পারবো। কিন্তু অ্যালটিএসে জয়েন করার পর কি হলো, আমি যখন বেশি করে প্রেজেন্টেশন করা শুরু করলাম, আমি রেগুলারলি ক্লাসগুলো করতাম এবং আমি আমাদের ক্লাসে যে টাস্কগুলো ছিল প্রেজেন্টেশন বা লাইভস বা ডিবেট যেটা থাকতো আমি ওর টাইমলি কমপ্লিট করতাম। এবং তার ফলে কি হলো, আমাদের স্কুলে তো অনেক ক্রিয়েটিভ রাইটিং আছে, ওই ক্রিয়েটিভ রাইটিংয়ে আমি ওইটা পুরো স্পিচ দেওয়া শুরু করি আর যা মুখে বলছি আমি তাই নোট ডাউন করে শুরু করলাম। এন্ড দিস ইজ এটা কি দ্য তোমার প্রসেস। রাইটিং এ কি হেল্প করেছে? অবশ্যই, আমি যেহেতু কথা বলতে পারছি আমি সেম জিনিসটা খাতার মধ্যে লিখতেও পারছি, যেটা আমার জন্য অনেক ওকে, তার মানে effective তোমার work করেছে। একাডেমিক ক্ষেত্রেও এটা হেল্প করেছে। অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেকভাবে সাহায্য। So LTDs is the biggest platform where we can learn speaking English and obviously confidence. So in this platform you can make mistakes. Whatever you want you can do here. It's like a family. So you have lots of questions how I became a fluent speaker, or how I can debate, or how can I speak faster, right? It's my happening when I have joined. That time I was so introvert. I can't even talk to my friends. I don't have that much friends that time, but now I have a lot of friends for like extrovert, you know. Hi there, Assalamu alaikum. This is Shukti, and today I'm gonna share with you how can I develop myself in English by doing fastest fluency course. Our Shahriar Imam Simon sir assist us a lot to achieve this success. So we are ever grateful to our Simon sir for changing our life. So thanks a lot again. Hey there, it's Muhammad. Today I'm going to share with you how I got development in English after completing this Fast and Fluency course. When I attended this Fast and Fluency course, I got such an unbelievable development. I gradually got myself changed. Even I became confident, removed my shyness, and became fast, fluent, and a public speaker as well. Even I was really astonished to see this change. So I'd really love to give thanks to our Shahriar Imam sir for giving us. This course made me a fast and fluent speaker. So I'm really thankful to our Shahriar Imam sir for giving us such a nice and valuable course. So thanks a lot. Guys, what are we waiting for? It's a high time. Probably you should start it. Okay. So, still, will you be waiting for that one to just get stuck and just don't push yourself on to let you become fluent speaker and international standard speaker within the shortest possible time? If you think you want to change yourself 180 degree, if you want to think that you have the potential, definitely you should start your journey straight away. So we are up for you. LTDS Star Sport, Latent Talent Discover and Influencer.